বিএনপির অবস্থা যে 12টা বেজে গেছে এটা সরকার টের পেয়েছে। সরকার প্রচন্ড ভয় পেয়েছে। বিশেষ করে জামাতের উপর হামলা করে শিবিরের সাথে পায়ে পড়ে লাগতে যে বিএনপির অবস্থাতে সত্যিকার অর্থে 12টা বেজে গেছে, এতে প্রচন্ড ভয় পেয়েছে বিএনপি সরকার। এখন তাদের জামাতের চাপে পড়ে তাদের টনক নড়েছে। জামাত এমপির উপর হামলা করায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আবার বিএনপির হাইকমান্ড নড়ে চড়ে বসেছে যে না, শিবিরের সাথে এরকম ঝামেলা বাঁধানো যাবে না, এতে তাদের আমছালা সব যাবে। এখন বিএনপির অনেক সিনিয়র মন্ত্রী এবং নেতারা বলছেন যে না, অবস্থা যা তৈরি হয়েছে তাতে বিএনপির সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে হবে, নইলে আমাদের চেয়ার থাকবে না। এমনকি বিএনপির অনেক মন্ত্রী একথাও বলছেন যে আমাদেরকে প্রয়োজনে অপারেশন ক্লিন হার্ট 2 চালাতে হবে, কারণ এই ক্রিস নিয়ে যারা ছাত্রদলের নেতৃত্বে আছে, রামদা ক্রিস নিয়ে যারা মারামারি করতে নামে এবং যারা শিবিরকে প্রকাশ্যে হত্যার কথা বলে, এরাই বিএনপিকে ডুবাবে। এদের কারণে এক পর্যায়ে দেখবে যে বিএনপি সরকার নাই। হঠাৎ ঘুম থেকে উঠবে দেখবে যে বিএনপি সরকার নাই। তো এই জন্য এদেরকে ক্রসফায়ার দেওয়ার কথাও বলা হচ্ছে যে বিএনপি যদি তাদের মধ্যকার এই ক্রিস সন্ত্রাসী এদেরকে যদি অপারেশন ক্লিন হার্ট চালিয়ে ক্রসফায়ার দিতে না পারে, তাহলে বিএনপি সরকার টিকতে পারবে না। তো দর্শক, কারণ ওই ক্রিস নিয়ে রামদা নিয়ে রাজপথে নেমে এবং ছাত্র দলের মূর্খগুলো সাংবাদিকদের গুপ্ত ট্যাগ দিয়ে পিটিয়ে তাদের কানের পর্দা ফাটিয়ে দেয়, যে অবস্থা তৈরি হয়েছে, তাতে বিএনপি সরকার 12টা বেজে গেছে। বিএনপি সরকার একটা নরবরে ধঞ্চা সরকার, তাদের পতন 1-2 ব্যাপার। কিন্তু জামাত তাদের পতন এখনো ঘটায়নি বা ঘটাবে না। এর কারণ হচ্ছে যে এখানে বিএনপির বিরুদ্ধে এখন যারা বিএনপিকে ক্ষমতা এনেছে, ভারত আমেরিকা, তারাই লেগেছে। যার ফলে বিএনপি সরকার পতন হলে যে জামাত এনসিপি ক্ষমতা আসবে, বিষয়টা সেরকমও না। তবে একটা বিষয় আমি বলি, লিখে রাখেন, এই বিএনপি সরকার কিছুতেই 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারবে না। পারবে যদি জামাতকে নিয়ে জাতীয় সরকার গঠন করে এবং ইতিহাসে নিকৃষ্টতম প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত হবেন তারেক জিয়া। তার যে ব্যক্তিত্ব, তার যে যোগ্যতা, এত অযোগ্য, এত লো ব্যক্তিত্ব সম্পন্ন কোন নেতা বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রী হয়েছে আপনি দেখাতে পারবেন না। খালেদা জিয়া, শেখ হাসিনার যে ব্যক্তিত্ব ছিল, যে গার্ড ছিল, তার 100 ভাগের 1 ভাগও তারেক জিয়ার নাই। তারেক জিয়া বাচ্চাদের মতো কথাবার্তা বলেন, তিনি নিজে বলেন যে গুপ্ত। এটা থেকেই বুঝছি যে কোন জগতের মাল। আমরা ভেবেছিলাম যে সভ্য দেশে থেকেছেন, ইংল্যান্ডে থেকেছেন, পৃথিবীর সবচেয়ে সভ্য শহরের মধ্যে একটা, হাইলি সিভিলাইজড শহর, সেখানে অনেকের সাথে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের লোকজনের সাথে মিশেছেন, অনেক ডিসেন্ট পলিটিক্স এবং লিবারালিজম অনেক কিছু শিখেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তার মতো লোক মানে স্যাঁচড়ার মতো বলে গুপ্ত। এটা হচ্ছে গ্রামগঞ্জের স্যাঁচড়ারা বলে। প্রধানমন্ত্রীর মুখে, জিয়াউর রহমানের সন্তানের মুখে, খালেদা জিয়ার সন্তানের মুখে এটা মানায় না। এই জন্যই অনেকে বলে যে বাবা মার বৈশিষ্ট্য ছেলেটা পায়নি। খালেদা জিয়ার মুখ থেকে কোনো দিন, খালেদা জিয়া এরকম অনেক বৃদ্ধ বয়সে মারা গেছেন এবং ইয়াং বয়সে পলিটিক্স শুরু করেছেন। খালেদা জিয়ার অনেক সমালোচনা করতে পারবেন আছে, কিন্তু খালেদা জিয়া এরকম থার্ড ক্লাস কোন শব্দ চয়ন করেছেন তারেক জিয়ার মতো, একটা পারলে দেখেন, কোনো দিন দেখাতে পারবেন না। শেখ হাসিনা অনেক উল্টোপাল্টা কথা বলেছে, বললো তার মধ্যে একটা গার্ডস ছিল, একটা কোয়ালিটি ছিল, বুঝতেন হোয়াটএভার। দর্শক, তো এরকম উল্টোপাল্টা কথা বলে যে বিপদে পড়েছেন এটা বুঝতে পেরেছে। এখন নিজেদের দলের সন্ত্রাসীদের শায়েস্তা করা ছাড়া বিএনপির বাঁচার কোনো উপায় নাই, এটা অনেকে টনক নড়েছে। তো দর্শক, আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য, দেশের স্থিতিশীলতা নষ্টকারী যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন যে দলেরই হোক, এটার সরল অর্থ যে নিজ দলের বিএনপির হলেও তাকে ছাড় দেওয়া হবে না। আর স্থিতিশীলতা নষ্টকারী যে বিএনপির, এটা তিনি বিশ্বাস করেন বলেই বলছেন যে আমার দলের হলেও ছাড় দেওয়া হবে না। আর যদি তার দলের লোক মোটেও জড়িত না থাকতো, দুধের ধোয়া তুলসী পাতা হতো, তাহলে সরাসরি বলতেন যে বিরোধী দল অস্থিতিশীলতা নষ্ট করছে, তারা ছাড় পাবে না, ঘটনা সেদিকে যেত। কিন্তু না, দেশের স্থিতিশীলতা নষ্ট করছে তার দল এবং তাদেরকেই ছাড় দেওয়া হবে না, এই কথাই তিনি বোঝাতে চেয়েছেন। এটা অনেক নড়েছে। মির্জা ফখরুলও এরকম একটা উপলব্ধি আছে। এমনকি তারেক রহমান, ছাত্র দলের সভাপতি, যুব দলের সভাপতি, এদেরকে ডেকে বলে দিয়েছে যে বাবারা তোমরা আপাতত শান্ত থাকো, নইলে আমার অবস্থা কিন্তু 12টা। আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে বিএনপি লাগা ধান লাগা ভিচি, তারাও নির্দেশনা দিয়ে দিয়েছেন অফিসিয়ালি যে না, ক্যাম্পাসে ছাত্রদল বাবারা তোমরা শান্ত হও, ওইসব দেয়াল লেখন টেখন এগুলো বাদ দাও। একদম মিটিং করে
ভিসিরা এই কথা বলেছে, বিএনপি ভিসিরা, এবং টনক নড়েছে। এবং নেত্রকোনায় জামাত এমপির হত্যা চেষ্টার কারণে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, এটাও জামাতের চাপে। নইলে বিএনপি নন গ্রেপ্তার নীতিতে ছিল। যেমন চট্টগ্রামে যে সন্ত্রাসী শিবির নেতার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়েছেন, রক কেটেছেন, তাকে কিন্তু পুলিশ ধরে নেই, এবং আরো যাদেরকে অস্ত্র হাতে দেখা গিয়েছে তাদেরকে পুলিশ ধরে নেই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সাংবাদিকদের উপর ভয়াবহ হামলা করেছেন, মব করেছেন, থানার ভিতর ঢুকে এত বড় ঘটনা ঘটিয়েছেন, তাদেরকেও কিন্তু পুলিশ ধরে নেই। তার মানে পুলিশের বা সরকারের নন গ্রেপ্তার নীতিতে আছে তারা। কারণ ছাত্রদলকে লেলিয়ে দিয়েছিল মূলত সালাউদ্দিন আহমেদ রাই। এখন ধরলে আবার কেমন না, ধরলে জামাতকেও ধরবে এরকম কিন্তু না। তারপরে নেত্রকোনা ঘটনায় কিন্তু ধরতে বাধ্য হয়েছে। একটি স্থিতিশীল সংবেদনশীল দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা নির্বাচনে গেছি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। দেশে স্থিতিশীলতা না থাকলে দেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ নেই। এবার অর্থমন্ত্রী তো তিনি জানেন যে দেশের অর্থনীতি ফোকলা, আবার তারেক রহমান ক্ষমতা আসার পর যা ছিল তাও নাই। ফ্যামিলি কার্ড মার্ট, হাবিজুবি কার্ড মার্ট দিয়ে বাকিটা নষ্ট করে ফেলেছেন। এখন ফ্যামিলি কার্ড আবার লোক দেখানো, ওটা দিতেও হবে। এর মধ্যে যদি আবার মারামারি বাজে, জামাত যদি একদিন হরতাল দিয়ে বসে, একদম জয় বাংলা হয়ে যাবে বিএনপি সরকার। এই জন্য নিজ দলকে সতর্ক করছে যে স্থিতিশীলতা নষ্ট করলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আর অর্থমন্ত্রী জানেন যে অবস্থা কতটা খারাপ। এই জন্য যারা বিএনপির যারা জানেন না, মূর্খ, এরা গুপ্ত গুপ্ত বলেন, হাবিজাবি কথা বলেন। আর বিএনপির মধ্যে যারা জানেন, মানে যাদের দেশের অবস্থা যে কি, দেশ চালাতে যে তারেক সরকার হিমশিম খাচ্ছে, এটা যারা জানেন, তারা কিন্তু নিজ দলের সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন। যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী তো অর্থমন্ত্রী, তাকে বাজেট প্রণয়ন করতে হবে, পেশ করতে হবে, তিনি জানেন যে অবস্থা কতটা খারাপ, যে কি মাইনকে চিপে পড়েছে। IMF এর লোন ছাড়তেও পারে না, আনতেও পারে না, আনলেও বিপদ, না আনলেও বিপদ, মাথা খারাপ। অর্থমন্ত্রী বলেন ক্যাম্পাসের অভ্যন্তরে, এটা ক্যাম্পাস রিলেটেড কথা, সংখ্যালঘুদের নিয়ে কথা বলেছেন। জ্বালানি সমস্যার বিষয়টি তুলে ধরে তিনি বলেন এটি কেবল বাংলাদেশ নয়, এটি বৈশ্বিক সমস্যা। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক দেরিতে জ্বালানি দাম বাড়িয়েছে। এখন জ্বালানির সংকট এই বিষয়ে জামাতকে সাথে নিয়ে একটা কমিটি গঠন করেছে উচ্চ পর্যায়ের কমিটি সংসদে। জ্বালানি নিয়ে তেমন বেকায়দায় বা সরকার টিকতে পারবে না এরকম পরিস্থিতি কিন্তু করেনি। এর মানে বোঝা গেল যে নিজ দলকে শায়েস্তা করা ছাড়া এবং জামাতের হেল্প নেওয়া ছাড়া বিএনপি সরকার অচল। বিএনপি সরকার বুঝে ওঠার আগেই অস্বাভাবিক পরিস্থিতিতে পড়লো। এটা অকল্পনীয় ছিল। বিএনপি কেউ ইমাজিন করেনি যে মাত্র 60 দিনে তাদের এই করুণ পরিণতি হবে। ইতিহাসের সবচেয়ে তলানিতে তারা পড়ে যাবে। তবে হ্যাঁ, সুযোগে জামাত জোট বিএনপির বিরুদ্ধে বাজিমাত করেছে। অনলি 60 ডেজের হিসাব। দর্শক, নাহিদ ইসলামের একটা বক্তব্য বিশ্লেষণ করছি। ইতিহাসে কোন সরকার 2 মাসে, তার 60 দিনে এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা প্রশ্ন নাহিদের। প্রশ্ন উত্তর হচ্ছে যে না, বাংলাদেশের ইতিহাসে কোন সরকার 60 দিনে এতটা অজনপ্রিয় হয়নি। বাংলাদেশের অতীতের সমস্ত সরকারের ক্ষেত্রে প্র্যাকটিস হচ্ছে যে 100 ডেজ, 100 দিন হচ্ছে হানিমুন পিরিয়ড। এর মানে 100 দিনে জনপ্রিয় অজনপ্রিয় ব্যর্থতা সফলতা এটা হিসাবই করা হয় না, যে 100 দিন তাদের দায়িত্ব বুঝে পেতেই সময় লাগে। অতএব 100 দিনে কি করেছে বা কি করে নাই ওটা আলোচনার বিষয় নয়। অতীতে এরকমই হতো। এটা নিয়ে 100 দিনের আগে সরকারের ব্যর্থতা সফলতা নিয়ে কোনো কলাম দেখা হতো না। এমনকি ইউনূস সরকার ক্ষমতা এসেছে, দেখেন ইউনূস সরকার তো একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, যুদ্ধের চাইতে ভয়ানক। 1971 সালের যুদ্ধের সময় বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার ভারতীয়দের হাতে ছিল। ভারতীয় সেনাবাহিনী ডিসি অফিস থেকে শুরু করে সবকিছু চালাতো, থানা টানা সব ভারতীয় বাহিনীর হাতে ছিল, মানে একটা অর্ডার ছিল। কিন্তু আপনি দেখেন যে 2024 সালের 5 আগস্ট হাসিনা পালানোর পর অনেকদিন পর্যন্ত কোনো পুলিশ ছিল না, একদম পুলিশ ছিল না, ছাত্ররা সবকিছু ঠিকঠাক করতো। এক অস্বাভাবিক পরিস্থিতি। তো দর্শক, এইসব যুদ্ধ পরিস্থিতিতে স্বাভাবিক যে পরিস্থিতি ঠিক হতে সময় লাগে। ইউনূস সরকার দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নেওয়ার পর যে ভালোভাবে দেশ চলেছে সেটা বলবো না, ভালোভাবে দেশ চলার কথা না, কিন্তু মানুষ কিন্তু সময় দিয়েছে যে না, একটা যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে। ইউনূস সরকার সফল না ব্যর্থ এটা মাপার সময় আসেনি, তাদেরকে সময় দিতে হবে। কমপক্ষে 6 মাসে মানুষ তেমন কিছু বলেনি, যদি 6 মাসের আগেই পরিস্থিতি ঠিক করে ফেলেছে মোটামুটি। 6 মাস পর সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা শুরু হয়েছে, এটাই বাস্তবতা। অতীতে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখনও সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে ভয়াবহ নির্যাতন করেছে বিএনপি সরকার আওয়ামী লীগের উপর, কিন্তু তারপরও মানুষ ওটা নিয়ে তেমন কিছু বলেনি।
যে এরকম প্র্যাকটিস ছিল যে নির্বাচন পরবর্তী সহিংসতা ইজ ভেরি নর্মাল, যেটা হতেই পারে। তার আগে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল 91-তে বলেন বিএনপির ক্ষমতা আসা, 96-তে আওয়ামী লীগের আসা বলেন, এবং 2008 সালে আবার আওয়ামী লীগের ক্ষমতা আসা বলেন। আওয়ামী লীগ ক্ষমতা আসার কিছুদিন পরেই বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে, পিলখানার ট্র্যাজেডি ঘটেছে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর। সেটা নিয়েও কিন্তু তেমন ইতিহাস এটা বিচার করছে, কিন্তু এই সরকার পারছে না, পারবে না, এই সরকার দিয়ে হবে না, এরকম আলাপ আলোচনা কিন্তু হয়নি। কারণ সবাই ভেবেছিল যে সরকার ক্ষমতা এসেছে, এখন পর্যন্ত 100 দিন হয়নি, এখন পর্যন্ত তাদের হানিমুন পিরিয়ড শেষ হয়নি, অতএব সরকার পারবে না বা পারছে না এটা নিয়ে সিরিয়াস আলোচনা হয়নি। আমাদের স্পষ্ট মনে আছে 2008 সালের কথা। তো বাংলাদেশের রাজনীতির প্র্যাকটিস এটা যে 100 ডেজ ইজ হানিমুন পিরিয়ড, ইজ ক্রিয়েটেড অ্যাজ কনসিডার্ড অ্যাজ হানিমুন পিরিয়ড। কিন্তু আমাদের জুলাই বিপ্লব এইসব হানিমুন পিরিয়ডকে খেয়ে ফেলেছে। যে না, মানুষের চিন্তা ভাবনা এরকম যে জুলাই বিপ্লব হয়েছে, অসংখ্য মানুষ শহীদ হয়েছে, প্রায় 30,000 মানুষ আহত হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, রক্ত আর রক্ত, এত কিছুর বিনিময়ে যে বাংলাদেশ হয়েছে। এরপর একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কারচুপি হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা এসেছে তাদেরকে কোনো হানিমুন পিরিয়ড দেওয়া যাবে না। তারা কি পারছে কি পারছে না এটা সরকারের প্রথম দিন থেকেই বিশ্লেষণ শুরু হয়ে গেছে, কলাম লেখা, জনগণের বিচার শুরু হয়ে গেছে। আর অতীতের কোনো সরকার ক্ষমতায় আসার সময় সোশ্যাল মিডিয়া জাস্ট ইউনূস সরকারের সময় ছিল, আর আওয়ামী লীগ সরকারের হিসাব তো আলাদা। অতীতে বলতে সে 8 সাল ওই সময় কথা বলি, সোশ্যাল মিডিয়া এতটা জনপ্রিয় ছিল না, ইন্টারনেট এতটা সহজলভ্য ছিল না, মানুষ এভাবে তাদের মতামত বা যাচাই খুব সহজে এক্সপ্রেস করতে পারতো না, যার ফলে জনপ্রিয় অজনপ্রিয় হওয়ার বিষয়টা এভাবে দৃশ্যমান হতো না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষ এই বিএনপি সরকার ক্ষমতা আসার পরের দিন থেকে বিশ্লেষণ শুরু করে দিয়েছে, এবং সেই বিশ্লেষণ এমন পর্যায়ে এসে পৌঁছেছে, এবং বিএনপির কপাল খারাপ, এবং বিএনপি এটা বলেছে যে আমাদের ভাগ্য খারাপ। 2 মাসের মধ্যে তাদের যে অবস্থা, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার 2 মাসের মধ্যে এতটা অজনপ্রিয় হয়নি। দেখেন, ক্ষমতায় আসার সাথে সাথে জ্বালানি তেলের দাম যে পরিমাণ বাড়িয়েছে তারা, যার ফলে দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়েছে, এবং রমজান মাসে আপনারা দেখেছেন, এবং ঈদে দেখেছেন, ঈদে যে ভয়াবহ অবস্থা, প্রায় 150 কোটি টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, যেটা হাসিনা 19 বছরের রেকর্ড ভঙ্গ করা হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অনুযায়ী 19 বছরের রেকর্ড ভঙ্গ করা হয়েছে ঈদ অব্যবস্থাপনা এবং ভাড়া নেওয়ার রেকর্ডে, বেশি ভাড়া নেয়ার। কি অবস্থা! তো এই যে অবস্থা, সড়ক অব্যবস্থাপনা এবং সড়ক দুর্ঘটনার যে হার, যে পরিমাণ মানুষ সড়কে প্রাণ হারিয়েছে, নিকট অতীতে এত প্রাণ হারায়নি। জ্বালানি তেলের দাম বেড়েছে, এবং জ্বালানি তেলের দাম বাড়ার ইতিহাস আওয়ামী লীগ আমলেও আছে, কিন্তু এত নাই। কিন্তু জ্বালানি তেলের যে সংকট, জ্বালানি পেতে গভীর রাত থেকে সকাল পর্যন্ত সিরিয়াল দিতে হতো, এবং জ্বালানি তেলের সিরিয়াল দিতে যে বেশ কয়েকজন নিহতের ঘটনা ঘটেছে, একদম মারা গেছে জ্বালানি তেলের সিরিয়ালে দাঁড়িয়ে। বাংলাদেশের ইতিহাসে এই জঘন্য ঘটনা কখনো ঘটেনি। বাংলাদেশের ইতিহাসে এলপিজি গ্যাসের দাম একসাথে এত কখনো বাড়ানো হয়নি, তারপরও পাওয়া যায়। কি পরিমাণ বেড়েছে আপনি চিন্তা করেছেন? তো এই যে ভয়াবহ অবস্থা, অর্থনীতির যে নাজুক পরিস্থিতি, এবং ইরান যুদ্ধের ফলে মরার উপর খাড়ার ঘা, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এবং মব, এরকম মব ইতিহাসে ছিল না। আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাসীন ছাত্র সংগঠন আওয়ামী লীগ আমলে কোনোদিন দেখেছেন যে থানার ভিতরে ঢুকে তারা মব করেছে? নেভার। বরং আওয়ামী লীগ আমলের বিষয়টা ছিল এরকম যে পুলিশ নিজেই বিরোধী দলকে তার রুম থেকে, বাসা থেকে যে ধরে আনবে, এবং ক্ষমতাসীনরা আগে মাইক দিয়ে তারপরে পুলিশকে খবর দিবে, পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আওয়ামী লীগ আমলের প্র্যাকটিসটা ছিল এরকম, কিন্তু থানার ভিতরে ঢুকে মব, তাও আবার ক্যামেরার সামনে। আওয়ামী লীগ যে আগাম করতে, এগুলো কোনো প্রমাণ ছিল না, আর ক্যামেরার সামনে, বিশ্ববাসীর সামনে থানার ভিতরে মব। এবং থানা পুলিশ কতটা অসহায় আপনি দেখেন। এবি জুবায়ের, মোসাদ্দেক মামলা করতে গেছে, মামলা নিবে না কেন? ক্যামেরার সামনে, তাদের সামনে ঘটনা ঘটেছে, মামলা নিবে না, যে উপরে নির্দেশ লাগবে। এর মানে আসলে যে বাংলাদেশের সামান্যতম আইনের শাসন নাই, উপরে নির্দেশ ছাড়া যে মামলা নিতে পারে না, যে পুলিশ বলতে যে কিছু নাই, পুলিশ যে একটা ধৈঞ্চা, ওইটা যে বিএনপি লীগ, মানে পুলিশ লীগ বলতো না, ওইরকম পুলিশ দল, জাতীয়তাবাদী পুলিশ, এটা জনগণের পুলিশ নয়। আপনি যে কোনো সেক্টরে যান, ফরেন পলিসিতে সামান্যতম সফলতা নাই। তারেক রহমানের কোনো বিদেশ সফরের নাম গন্ধ নাই, পররাষ্ট্রমন্ত্রীর কোনো খবরই নেই, কোথায় আছেন কি ঘোরেন মানুষ জানে না।
এক পয়সা ইনকাম বাড়ে নাই সরকারের, কিন্তু ফটকাবাজি করতে যে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে, এখন টাকা ছাপিয়ে দেশ বাঁচাতে। বিদ্যুতের যে ভয়াবহ লোডশেডিং, বাংলাদেশ বিদ্যুতায়িত হওয়ার পর, শতভাগ বিদ্যুতায়িত হওয়ার পর 2016 সালের পর এরকম লোডশেডিং জাতি আর দেখে নাই। তো দর্শক, বিএনপি সরকার বুঝতে পারেনি যে 2 মাসের মধ্যে ইতিহাসের সবচেয়ে অজনপ্রিয় সরকারে পরিণত হবে। মাত্র 60 দিনেই জামাত শিবির এটা প্রচার প্রচারণা করে এটা প্রমাণিত করতে পেরেছে যে ইতিহাসের সবচেয়ে অজনপ্রিয় সরকার মাত্র 60 দিনের মধ্যে। তো এটা ইঙ্গিত দেয় যে বিএনপি সরকার 6 মাসের পর বোঝা যাবে যে তারা আর কতদিন টিকবে, 1.5 বছর পর্যন্ত যেতে পারবে কিনা, এইভাবে চললে সন্দেহ। ছাত্রদল আনুষ্ঠানিকভাবে ফেসে যাচ্ছে, শিবির অলরেডি জিতে গেছে রাষ্ট্রীয়ভাবে। দর্শক, তদন্তে ছাত্রদলের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসছে। শাহবাগ থানার ভিতরে সাংবাদিকদের যে মারধর এবং ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের যে মারধর, যে মব, ছাত্রদল পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় কয়েকদিন পরিকল্পনা করে যে মব সৃষ্টি করেছিল, যেটা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। কারণ ছাত্রলীগ আওয়ামী লীগ কোনোদিন থানার মধ্যে মব করে নাই। তারা মবের রাজনীতি করতো না, তারা সরাসরি ফ্যাসিস্ট ছিল। জামাত বিএনপির কাউকে ধরার দরকার হলে প্রথমে তারা নিরিবিলি ধরতো, তারপরে আচ্ছা মতো সারা রাত পেটাতো, তারপরে পুলিশকে খবর দিত। আওয়ামী লীগ ছাত্রলীগের সময় আওয়ামী লীগ ছাত্রলীগের শত নির্যাতনের মধ্যেও পুলিশ ছিল মার না খাওয়ার একটা ভরসাস্থল, যে পুলিশ এবার ধরে নিয়েছে, এবার আমাকে মারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, আমি অন্য জায়গার কথা বলছি না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি শিবির কিংবা ছাত্রদল ধরতে পারতো ছাত্রলীগ, তাহলে রাতে ধরতে পারলো, সারা রাত মারতো, অনেকের হাত পা ভেঙে দিত, পঙ্গু করে দিত। তারপরে সকালের দিকে প্রক্টোরিয়াল বডিকে ডাকতো, হাউস টিউটরদের ডাকতো, প্রভোস্টদের ডাকতো, তারা শাহবাগ থানার পুলিশ খবর দিয়ে পুলিশে দিয়ে দিত। আর যারা মার খেত, আমি দেখেছি অনেক ছাত্রদল, শিবির এবং অনেককে আমরা রক্ষাও করেছি, বিশেষ করে ছাত্রদলে অনেককে রক্ষা করেছি। আই রিমেম্বার দ্যাট। তারা যখন ধরা খেতেন এবং মার খেতেন, তখন আশা করতেন কত দ্রুত পুলিশ আসবে। দ্রুত পুলিশ আসলে তারা মার থেকে বাঁচতে পারবেন, কারণ দ্রুত পুলিশ আসলে পুলিশ তাদেরকে নিয়ে যাবে, শাহবাগ থানায় রেখে তারপরে সন্ত্রাস বিরোধী আইনে কিংবা বিস্ফোরক দ্রব্য আইনে একটা মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিবে, তারপর একটা পর্যায়ে জামিন হয়ে যাবে। কিন্তু যতক্ষণ ছাত্রলীগের হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত ভয়ানক মার খেতে হবে। তা আওয়ামী লীগের সময়ও পুলিশ, শাহবাগ থানা এগুলো ছিল মার খাওয়ার টার্মিনেশন। আর এখন শাহবাগ থানার ভিতরে বসে সাংবাদিকদের কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয় আর নির্বাচিত প্রতিনিধিদের দাঁত ভেঙে দেওয়া হয়। আপনি বুঝতে পারছেন কোন মবক্রেসির মধ্যে আছেন এবং কোন অসভ্য রাষ্ট্রে আপনি বসবাস করছেন, যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। থানার ভিতরে বসে আপনাকে মারলো, সমস্ত কিছুর সিসিটিভি ফুটেজ আছে, কিন্তু পুলিশ বলছে যে না, সিসিটিভি ফুটেজ দেওয়া যাবে না। আবার সব তথ্য প্রমাণ নিয়ে গেলেন, থানার ভিতরে বসে আপনাকে মারলো। আপনি মামলা নিতে গেলেন হসপিটাল থেকে এসে, বলে যে মামলা নেওয়া যাবে না, উপরে নিষেধ আছে। এটা কি মগের মুল্লুক না মবের মুল্লুক? এটা কি কোনো সভ্য রাষ্ট্র বলা যায়? নেভার। কোন জুলুমতন্ত্র চলছে বাংলাদেশে? পুলিশ মামলা নেবে না, ঠিক আছে, পুলিশ মামলা নেই, তদন্ত করুক না, তাও করবে না। এবং অসহায় আত্মসমর্পণ পুলিশের, কোনো ব্যাখ্যা দিতে পারছে না। পুলিশের হাত পা কাঁপছে, তাদের মধ্যে একটা অজানা আতঙ্ক বিরাজ করছে। এরকম অজানা আতঙ্ক নিয়ে মিস্টার তারেক রহমান আপনি দেশ চালাতে পারবেন না, আপনি ধরা খাবেন, আপনার পতন হবে। তো দর্শক, তদন্তে উঠে এলো হামলাকারী 22 ছাত্রদল নেতাকর্মীর নাম। এর মাধ্যমে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে ফেসে গেল। আর শিবির নেতাকে তো শাহবাগ থানা এবং থানা পুলিশ আটকিয়েছিল, পরে রাষ্ট্রীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান চেক করে দেখেছে না, শিবির নেতা এ ধরনের কোনো নোংরা বক্তব্য দেননি ফেসবুকে। তার নামে ছাত্রদল কিংবা ছাত্রলীগের লোকজন ভুয়া ফটোকার্ড তৈরি করে তাকে হয়রানির শিকার করেছে। শিবির রাষ্ট্রীয়ভাবে, পুলিশিভাবে, এবং পুলিশ কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে, পুলিশ নির্দোষ প্রমাণিত হয়ে মুক্ত হয়ে এসেছে এবং শিবিরের ছেলেরা সেটা বিজয় উদযাপন করেছে, তারা ভি চিহ্ন দেখিয়েছে। এবং পরবর্তীতে যত তদন্ত, কোথাও শিবিরের ছেলেদের এক বিন্দু পরিমাণ সম্পৃক্ততা, দোষ প্রমাণিত হয়নি। আর সাংবাদিক হামলায়, ডাকসু নেতাদের উপর হামলায়, সমস্ত হামলায় সন্দেহাতীতভাবে ছাত্র দলের গুরুত্বপূর্ণ পদধারী 22 জন নেতার সম্পৃক্ততা অলরেডি পাওয়া গেছে। আরো অনেকের সম্পৃক্ততা আছে, কিন্তু শাহবাগ থানা কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেয়নি বলে অনেককে চিহ্নিত করা যায়নি। কিন্তু 22 জনের একবারে নাম, এলাকা, সেশন, ডিপার্টমেন্ট, হল, ছাত্র দলে তার পদ পদবি
একদম পরিপূর্ণ সবকিছু পাওয়া গেছে। এখন শিবিরের সাথে আর সাংবাদিকদের সাথে লাগতে এসছেন, সাংবাদিকদের গুপ্ত ট্যাগ দিয়ে পিটান। এবার মজা বুঝো বাবারা, তোমরা কারা কারা হামলা করেছো? বিশ্ববিদ্যালয়ের সমস্ত গ্রুপগুলোতে তাদের নাম পৌঁছে যাবে, ছবি সহ। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি সহ নাম পৌঁছে যাবে, এক একজনের জন্য এক একটা অথবা অনেক ফটোকার্ড বানানো হবে। গ্রামে গঞ্জে তার পরিবারের কাছে পৌঁছে যাবে যে তোমার ছেলে এভাবে শিক্ষার্থী নির্যাতনকারী, বড়দের সাথে বেয়াদবি করে, ডাকসু নেতাদের উপর হামলা করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে মেধাবী ছাত্রের গায়ে লাথি মারে, সাংবাদিকদের কানের পর্দা ফাটিয়ে দেয়। এটা যখন বাবা মা দেখবে, ওই বাবা মা খুব আক্ষেপ করবে, এই সন্তান জন্ম দিয়েছে আমি। এবং ওই ছেলেদেরকে বিয়ে করাতেও কষ্ট হবে, মেয়ে বিয়ে দিতে চাইবে না, এবং ওরা ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবে না, ওদের সাথে মেয়েরা প্রেম করবে না, ঘৃণা করবে। দর্শক, এবং এই তদন্তে যে নাম ঠিকানা বা যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসছে, তাতে প্রথম হচ্ছে যে সামাজিকভাবে ওরা ধরা খাবে। আর বিচার টুডে আর টুমোরো হয়তো বিএনপি সরকার বিচার করবে না, যেহেতু এটা তারেক জিয়া কিংবা সালাউদ্দিন আহমেদের নির্দেশনায় হয়েছিল, প্রযোজনায় হয়েছিল। কিন্তু 50 বছর পর হলেও বিচার হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অপকর্মের বিচার, পুরনো অনেক ঘটনার মামলা আপনারা দেখেছেন। 17 বছর 18 বছর আগের মামলার বিচার ইউনূসের আমলে হয়েছে বা অনেককে জেল খাটতে হয়েছে, অনেকের চাকরি কিন্তু চলে গেছে, আমরা জানি। সেই 2009 সালের হামলা, 10 সালের হামলা, সেগুলোতে সরকারি চাকরি করে, বিভিন্ন চাকরি করে, এরকম অনেককে ধরা হয়েছে। এর মানে 15 বছর 16 বছর পরও কিন্তু বিচারের মুখোমুখি হয়েছে, এবং অনেকে পলাতক আছে, চাকরি ছেড়ে পালিয়ে গেছে। ঠিক তদ্রুপ ছাত্র দলের যাদের সম্পৃক্ততা এখানে উঠে এসেছে, টুডে আর টুমোরো, এখানে 15 বছর লাগবে না, লাগবে 1.5 বছর সর্বোচ্চ। বিএনপি সরকার বিচার না করলে 1.5 বছর লাগবে, 1.5 বছর পর হলো এদের বিচার হবে। দর্শক, রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নেতা এবং সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলা জড়িতদের চিহ্নিত করেছে তদন্ত কমিটি। ছাত্রদলের 22 নেতাকর্মীকে চিহ্নিত করে অভিযুক্তদের তালিকা প্রমাণ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর বি.এম. ওবায়দুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। ভিসি কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই তালিকা হস্তান্তর করা হয়। এর আগে গত 23 এপ্রিল সন্ধ্যার পর শাহবাগ হামলা ঘটনা ঘটে। পরদিন 24 এপ্রিল এই তদন্ত কমিটি গঠন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ফুটেজ বিশ্লেষণ করে 22 জনকে হামলার সাথে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। হামলাকারীদের বিস্তারিত তথ্য ফুটেজ সহ দাবি প্রশাসনকে দেওয়া হয়েছে। এর মানে জাস্ট লিখিত তদন্ত না, ফুটেজ সহ প্রমাণ। এই সময় ডাকসু বিপি সাদিক কায়েম অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অপরদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ প্রবিসি কোষাধ্যক্ষ এবং সকল হলের প্রভোস্টগণ উপস্থিত ছিলেন। মানে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তদন্ত প্রতিবেদন গৃহীত হলো। ডাকসুর তদন্ত কমিটিতে বলা হয়েছে, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দিতে শাহবাগ থানা পুলিশ অস্বীকৃতি জানানোয় হামলা জড়িতদের থাকা সত্ত্বেও অনেককে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করার চেষ্টা করছে ডাকসু। কেউ বাঁচতে পারবে না, ওদের 14 গোষ্ঠীর তথ্য পরিচয় সব বের করে আনা হবে। ছাত্রদল এদেরকে বহিষ্কার করতে বাধ্য হবে। তবে পর্যাপ্ত বিচার হয়তো বা 1.5 বছর লাগবে। হামলাকারীদের নাম আমি বিস্তারিত এখানে আসছি না, কারণ ওটা আমার উদ্দেশ্য নয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যেখানে যেখানে নাম ছবি সহ প্রচার করা দরকার, ওটা পৌঁছে দিবে।